এবার একটু দেবরাজ রায় প্রসঙ্গে আসতেই হবে। তোমার সঙ্গে দেবরাজ রায়ের আলাপ, প্রেম, ভালোবাসা এইগুলো একটু বলো। আচ্ছা, তো তার মানে তোমাদের বিয়েটা খুব মানে সহজেই, মানে দুই বাবার মধ্যে সম্পর্ক সহজে হয়নি? একদম না। তাই? সবাই মানে আমার বাড়ি বাবা মারা আসেননি, এছাড়া আমার পিসির মানে বাবার বাড়ির দিকে সবাই এসেছিল। সেইভাবে বিয়ে তো হয়নি আমাদের, রেজিস্ট্রি হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সব জিনিসটাই তো হয়েছিল ঋতু বুম্বার ছবি, হ্যাঁ, অযোগ্যটাকে প্রমোট করার জন্য যাও যাও সিনেমাটা দেখো বলে ঠেলে ঠুলে বাইরে বার করে দিল আমায়। তো আমি সেখানে ঢুকতে গিয়েছিলাম, দেখলাম বাধা পেলাম বলে আমি আর ঢুকলাম না। অ্যাকচুয়ালি সিনেমা দেখতে তো আমি যাইনি। এই যে তোমাদের দুজনের যে সন্তানের অভাবটা, সেটা তখন অনুভব করেছো? মনে হতো যে মুক্তি পেলেই ভালো। ওটা একটা যে 100টা সিটের না 150টা সিটের একটা হল ছিল, হলের সঙ্গে বাড়ি। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজ আমি এসে পড়েছি অনুরাধা রায়ের বাড়িতে। অনুরাধা রায় বললেই আপনাদের চোখের সামনে যে সুন্দরী মহিলার চেহারা ফুটে ওঠে, সেই সুন্দরী মহিলাকেই আপনাদের সামনে এনেছি। এবং এই অনুরাধা রায়, যাকে আপনারা টেলিভিশন খুললে মানে প্রত্যেকটা চ্যানেলেই কোনো না কোনো জায়গায় আপনারা দেখতে পান, এবং অসম্ভব জনপ্রিয় একজন অভিনেত্রী। কিন্তু তবুও কেন যেন মনে হয় যে উনি ভীষণ যেন নীরবে নিভৃতে খুব একটা পিছনের সারিতে থাকার জন্য চেষ্টায় থাকেন। তো ওনার ঠিক খোলস খুলে ওনাকে বাইরে নিয়ে আসা তা যেন মনে হয় একটু মুশকিল। তো তবু তো একটা চেষ্টা করছি, যদি তোমাকে একটুখানি নিয়ে আমরা দর্শকদের সামনে দেখাতে পারি যে হ্যাঁ, যে অনুরাধাদি এরকমই। একটা আমার সৌভাগ্য যে অনুরাধাদির যেখানে বিয়ে হয়েছিল, অর্থাৎ দেবরাজ রায়ের বাড়িতে যেখানে ওনার বিয়ে হয়েছিল ভবানীপুরে, সেটা আমার বাড়ির একদম কাছে। এবং ওনার শ্বশুরমশাইয়ের সঙ্গে আমার বাবা, আমার ঠাকুরদা মানে খুব মানে ওই পাড়াতুতো যে সম্পর্কটা সেটা ছিল, যে কারণে আমি ছোট্টবেলা থেকে ওনাদের বাড়িটা দেখেছি। কিন্তু খুব যে একটা আত্মিক ব্যাপার ছিল তা না। সেসবগুলো সবই জানবো। অনুরাধা দে, আমার চ্যানেল নিবেদিতা অনলাইনে তোমাকে স্বাগত। নমস্কার। হ্যাঁ, এই যে নমস্কার। এবং এত পরিমিত কথাবার্তা, আমি একটু বলবো যে একটু বড় বড় সেন্টেন্স বলো, যাতে করে অন্তত ইন্টারভিউটা হয়। দিদি, প্রথমেই জিজ্ঞেস করব যে দেবরাজ রায় চলে যাওয়ার পর এখন তো তুমি এই সল্টলেকে এই বাড়িটায় আছো, এবং একাকী আছো নাকি আরো কেউ আছেন তোমার সঙ্গে? হ্যাঁ, আমার সঙ্গে আমার বৌদি থাকেন। আমার দাদাও 2020 সালে কোভিডে চলে গেছেন। আচ্ছা। কোভিডের চেয়েও বলবো যে ওনার কোলন ক্যান্সার হয়েছিল। আচ্ছা। সেটা এমনই অ্যাডভান্স স্টেজে চলে গেছিল যে কেমো টেমো দেওয়া যায়নি, মানে ওসবের বাইরে চলে গেছিল। সো তারপরে আবার কোভিড হয়ে যাওয়াতে কোমরবিডিটি ছিল, সেই জন্যে চলেই গেল। আর ওকে এমনিও হয়তো থাকতো না, তবুও কোভিড হওয়াতে আরোই সেটা বেশি হয়ে গেল আর কি। তো তোমার কি একটাই দাদা? আমরা এক ভাই এক বোন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এক ভাই এক বোন। আর আমার দাদার একটি ছেলে আছে, সে ব্যাঙ্গালোরে চাকরি করে, ভালো চাকরি করে। ওই একটি ছেলে ওদের। তো তার মানে বলতে গেলে তোমরা মানে তুমি, তোমার বৌদি আর ব্যাস দুজনেই তোমরা থাকছো, দুই সখীর মতো। হ্যাঁ, একদমই তাই। বৌদির সঙ্গে আমার ওরকমই সম্পর্ক। আমার খুব কাছের, আমার ছোট বোনের মতো, আমার থেকে অনেকটা ছোট। তো ও অফিসে চাকরি করে, ব্যাংকে চাকরি করে।
তো আমার ছোট বোনের মতো, এবং একদমই মানে ও যে আমার বৌদি হয় সেটা আমরা বলিও না কাউকে, আর যারা জানে জানে, অনেকে জিজ্ঞেস করে দেখতেও একরকম প্রায়। হ্যাঁ, সেই জন্য অনেকেই বলে আপনারা কি বোন, আমরা আর কথা বাড়াই না, হ্যাঁ বলে দিই। আচ্ছা, এটা বেশ ভালো। তো একটা কথা বলছি, যেটা হলো যে ভবানীপুরের যে জায়গাটা চক্রবেড়িয়া রোড, সাউথ, হ্যাঁ, মানে একেবারে যেখানটা রমেশ মিত্র রোডটা গিয়ে ল্যান্সডাউনে মিশেছে, সেই রাস্তাটা দিয়ে বাঁদিকে চলে গিয়ে চক্রবেড়িয়া রোডটা গিয়ে একেবারে গিয়ে মিশেছে আপনার সেই যদুবাবু বাজারের মুখে, যার ডান দিকে গেলে আবার ওই হেতাল পারেকদের বাড়ি। হ্যাঁ, তার মাঝখানে আপনাদের যে থিয়েটার সেন্টার থেকে একেবারে সোজা গেলে আমরা আশুতোষ মুখার্জি রোডের দিকে যদি যাই, তাহলে ওটা গিয়ে আশুতোষ মুখার্জি রোডে পড়েছে। আশুতোষ মুখার্জি থেকে ঢুকলে মানে হকার্স কর্নার, যেটা এখন দেশবন্ধু মার্কেট নাকি একটা হয়েছে, সেইটা দিয়ে সোজা যদি আসি তাহলে এসে থিয়েটার সেন্টারে ধাক্কা খাচ্ছে। মানে একেবারে মাঝখানে তোমাদের বাড়িটা ছিল। এবং থিয়েটার সেন্টার আমি জানি না এখনকার দিনে, মানে এখনকার জেনারেশন কতদূর কি জানে, কিন্তু আমরা জানতাম, হয়তো জানে না যে থিয়েটার সেন্টার এমন একটা বাড়ি যেটা বললে মানে এই ভবানীপুর চত্বর তো বটেই, কলকাতা সবাই জানতো যে ওখানে দেবরাজ রায় এবং তার বাবা তরুণ রায়, ধনঞ্জয় বৈরাগী, মা দীপান্বিতা রায় এবং আপনি পরের দিকে। এবং ওটা একটা যে 100টা সিটের না 150টা সিটের একটা হল ছিল, হলের সঙ্গে বাড়ি, এই একটা অসম্ভব একটা মজার একটা জায়গা ছিল। হ্যাঁ, আমার শ্বশুর মশাই, একটু সেই প্রসঙ্গে আপনি বলুন। হ্যাঁ, আমার শ্বশুর মশাই বাইরে গিয়ে, লন্ডনে গিয়ে উনি ওই থিয়েটার নিয়ে পড়াশোনা করতে গেছিলেন। তো তখন ওখানে দেখেছিলেন যে ছোট ছোট ক্যাফে বা ওই রকমে একটা ছোট্ট জায়গার মধ্যে একটু ওপেন স্পেস, তার মধ্যে বসে সবাই কফি খাচ্ছে, স্যান্ডউইচ খাচ্ছে, লাঞ্চ টাইমে ছোট ছোট নাটক হচ্ছে। সেই নাটকগুলো হয়তো 2 জনের কাস্টিং, 3 জনের কাস্টিং, এরকম ছোট, বা কখনো কেউ একক অভিনয় করছেন, এরকম উনি দেখে এসেছিলেন। দেখে এসে এমনিতে থিয়েটার নিয়ে তো পড়তে গেছিলেনই, তো ওখান থেকে আইডিয়াটা ওনার মাথায় আসে যে তাহলে আমার বাড়িতেও তো একটা এরকম করা যায়। আর আরো একটা ওনার ব্যাকগ্রাউন্ড ছিল, ওনার মামা বাড়ি হচ্ছে এলগিন রোডে জাহাজ বাড়ি, যেটা সেইটা। এবার ওইখানে একটা বাড়ির মধ্যে ছোট্ট স্টেজ ছিল। সেইখানে আমার মানে আমি যতদূর শুনেছি যে হেন বড় বড় ক্লাসিক্যাল শিল্পী, মানে গানের বা ইনস্ট্রুমেন্টের শিল্পী নেই যারা ওই অজানা বাড়ি নাম ছিল ওটার, অজানা বাড়িতে যারা আসেননি বা পারফর্ম করেননি। তো সেসব মিলিয়েই ওনার একটা ব্যাকগ্রাউন্ড থাকা ছিল। তো তখন উনি মনে করেছিলেন যে আমার বাড়িতেও একটা এরকম করলে হয়। তো তখন ওই বিদেশ থেকে ফিরে এসে উনি আমাদের নিচে একটা, তখন আগে শুনেছি যেটা, যে একটা রেশন অফিস ছিল। আচ্ছা, রেশন দেওয়া হতো, তো ওটা বন্ধ হয়ে গিয়েছিল, পড়েছিল এমনি। তখন ওনার আইডিয়া আসে যে এইটাকে আমি তাহলে, যদি অনেকখানি জায়গা ছিল, উঁচু সিলিং আছে, থিয়েটার হল করার মতন স্পেস, আমি দেখেছি ওই থিয়েটার। হ্যাঁ, তুমি তো দেখেছো। তো সেইটাতে উনি ওই থিয়েটার সেন্টার প্রথম করেন, এবং সাউথ ক্যালকাটার মধ্যে ওইটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট থিয়েটার হল। ছোট্ট একটা হল, 100টা সিটের, কিন্তু সমস্ত কিছু ছিল তার মধ্যে। কমপ্লিট থিয়েটার হল হলে যেরকম হবে, শুধু সাইজটা ছোট, 100টা মাত্র সিট ছিল তাতে। সেখানে আমরা, মানে আমি তো অনেক পরবর্তীকালের লোক, আমি আসার পরেও আমি দেখেছি আমরা ওখানে বহু এক্সপেরিমেন্টাল থিয়েটার করেছি, রেগুলার করেছি, রিহার্সাল করেছি। রিহার্সাল তো ছিলই, আর আমাদের থিয়েটার বলতে ছিল ওপর থেকে নেমে এসে থিয়েটার করে আবার চলে যাবো। তাই তো, হ্যাঁ, মানে বেল পড়বে তার 10 মিনিট আগে এলাম, এসে বেল পড়লো ঢুকে পড়লাম, বা এরমও হয়েছে এসেই একেবারে সোজা স্টেজের মধ্যে। তো উনি বহু নাটক লিখেছেন, বহু নাটকের পারফরমেন্স ওখানে হয়েছে, বাবা মা দুজনেই ওখানে নাটক করতেন। হ্যাঁ, আমার একটা নাটক একটুখানি রহস্য রোমাঞ্চ মতো নাটক, ওই যে আগে যাব আমি, ওটা আবার ত্রিশূল, ওটা না আমি এত ছোটবেলায় দেখেছিলাম আমার কাকারদের সঙ্গে, কিন্তু ওটা না আমি তো হেঁটে গিয়ে বাড়ি থেকে গিয়ে দেখে আসি। এবং থিয়েটার সেন্টারের নাটক দেখতে আমার বাবা মা প্রায় থিয়েটার সেন্টারের নাটক দেখে। তখন কোনো থিয়েটার হল ছিলই না, মুক্ত অঙ্গন ছিল
আর বোধহয় কালিকা সিনেমা হলে তখন বোধহয় নাটক হতো। সুজাতা সদন টদন কিছু ছিল না? না 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 না, কিছু ছিল পরে। হ্যাঁ, কিচ্ছু ছিল না, মানে ভবানীপুর অঞ্চলে কিচ্ছু ছিল না। নিউ এম্পায়ার ছিল ওই ইয়েতে, আপনার ওটাকে কি বলে, বুঝতে পেরেছি, ধর্মতলা। হ্যাঁ। আর এদিকে ছিল মুক্ত অঙ্গন বোধহয়, আর থিয়েটার সেন্টার। আর কালিকা সিনেমায় তখন থিয়েটার হতো। তো এই হচ্ছে তোমাদের ইতিহাস। হ্যাঁ, কিন্তু এই ইতিহাসটার সঙ্গে এখনকার দিনের কজন জানে আমি জানি না, তাই আমি এটা দিয়েই শুরু করলাম। হ্যাঁ, জানে না, কারণ এখনকার ছেলে মেয়েরা তো সেসব জানে না। এখন যেসব দল নাটক করছেন বা যারা নাটক করছেন তাদের কথাই তারা দেখতে শুনতে অভ্যস্ত, কাজে সেটাই জানে। থিয়েটার সেন্টার তো এখন প্রায় প্রায় কেন বলবো, বন্ধই হয়ে গেছে। দেবরাজ অসুস্থ হওয়ার পরে তো আর কোনো প্রোডাকশন তৈরি করা হয়নি। ওই বাড়িটাকে রেখেই ওরা যারা নিয়েছে, কিনেছে, ওই বাড়িটাকে ওর ভেতরে এখনো রেখেছে ওটা থিয়েটার হলটা? না না না, পুরোটা ডেমলিশ করে নতুন তুলেছে। হ্যাঁ, একদমই তাই, হলটা একদমই নেই। আচ্ছা, হ্যাঁ, হলটা একদমই নেই। খুবই দুঃখের, এবং সেটার জন্য আমরা সবাই, দেবরাজ তো বিশেষ করে ভীষণই কষ্ট পেয়েছিল। আচ্ছা, একটা কথা বলি, যে এবার একটু দেবরাজ রায় প্রসঙ্গে আসতেই হবে। তোমার সঙ্গে দেবরাজ রায় আলাপ, প্রেম, ভালোবাসা, এইগুলো একটু বলো। এগুলো সব সময়ই তো একটা সুন্দর স্মৃতি নিয়ে আসে, বা এখন আরোই বেশি। দেবরাজের সঙ্গে আলাপ হয়েছিল আমার, অ্যাকচুয়ালি দেবরাজের বাবা আর আমার বাবা দুজনে প্রেসিডেন্সি কলেজে পড়তেন। আচ্ছা। তো দেবরাজের বাবা তো তখন থেকেই থিয়েটার করেন, নাটকের মানুষ। তো আমার বাবাও থিয়েটার করেছেন, কিন্তু আমার বাবা ভীষণ পড়ুয়া ছিলেন। তো যখন প্রেসিডেন্সি কলেজ থেকে দুটো সাবজেক্টে গোল্ড মেডেল পেয়েছিলেন আমার বাবা। আচ্ছা, কি কি সাবজেক্ট? একটা বোধহয় সংস্কৃত, একটা ইংলিশ। আচ্ছা। তো দেবরাজের বাবা ক্লাস করতেন না, নাটক টাটক করার জন্য দৌড়োদৌড়ি করতেন এদিক ওদিক। তখন আমার বাবা ওনার হয়ে প্রক্সি দিয়ে দিতেন, এইটা আমি বাবাদের কাছে শুনেছি। আমার বাবা যেহেতু কোনোদিন ক্লাস কাটতেন না, সেহেতু ওনার হয়ে প্রক্সি দিয়ে দিতেন, ধরাও পড়েছেন একবার দুবার। তো যেহেতু বাবা ভীষণ ভালো ছেলে ছিলেন, এবং দেবরাজের বাবাও খুব ভালো এবং নাটক টাটক করতেন বলে খ্যাতি ছিল কলেজে, সেজন্য দুজনের কেউই কোনো সাজা পাননি আর কি। তো তারপরে যখন বহুকাল বাদে দেবরাজ যখন মর্জিনা আবদাল্লাহ করছে, সেই সময় আমার ওকে দেখে মর্জিনা আবদাল্লাহ ওই বাজে গবিনা, ও বাবা, হ্যাঁ, খুব ভালো লেগেছিল দেখতে। মানে হয় না, একটা ইয়াং ছেলে, একটা মুখটা অন্যরকম, চোখগুলো অন্যরকম, মানে অন্য জগতে যেন আছে, সেটা আমার খুব ভালো লেগেছিল। আরো বহু মেয়ের ভালো লেগেছিল, আমি একা নয়। সত্যজিৎ রায় হাত ধরে এসছেন, প্রতিদ্বন্দ্বী, তখন ওর 16 বছর বয়স। প্রতিদ্বন্দ্বী যখন ও করতে যায়, ওর 16 বছর বয়স। তখন মানিকবাবু খুঁজছিলেন ওই 20 বছর 20 বয়সের একটি ছেলে। তখন দেবরাজকে ওর বাবা বলেছিলেন যে তুমি যাও না, গিয়ে দেখা করো। দেবরাজ তো যাবে না, না আমার বয়স 16 বছর, আমি যাবো না, 20 হয়নি, উনি না বলে দেবেন। বললেন তুমি যাও না, যাও দেখা করো, গিয়ে কি বলেন। তারপর যখন গেছে দেখা করতে, তখন উনি দেখে বলেছেন একদম এইরকমই তো, হ্যাঁ এইরকমই তো আমার চাই, তোমায় তো দেখে 16 বছর বয়স বলে বোঝা যায় না। আর সন্দীপ রায় আর দেবরাজ একদম এক বয়স। আচ্ছা। তো বললেন, আমার ছেলে তখন বিজয়া রায়ও ছিলেন, তখন শুনেছি, সবই শোনা কথা, সত্যি মিথ্যে জানি না। তো বললেন এই যে আমার ছেলেটা কেন এত লম্বা হলো না, দেখো তো এ কত লম্বা। মানে ঘরোয়া একদম কথাবার্তা আর কি। তো তখন ওনার পছন্দ হলো, ওই প্রতিদ্বন্দ্বিতে উনি দেবরাজকে নিলেন। তারপরে তো আরো ছবি করেছে। মর্জিনা আবদাল্লাহ যখন আমি তখন, মর্জিনা আবদাল্লাহ দীনেন গুপ্তের তপন সিনহার ছবি হচ্ছে রাজা, সেটা আরো আর একটু পরে। তো মর্জিনা আবদাল্লাহ বাজে, আমি একটা গান বাজনা নাচ টাচ পছন্দ করি, তো গান টান বিশেষ করে ওই গানটার কোনো তুলনা হবে না এখনো, মানে সাংঘাতিক। আর একটু ওই ক্লাসিক্যাল বেসড ছিল বলে ওটা আমার আরো বেশি পছন্দ, মান্নাদের গাওয়া। হ্যাঁ, তো ওইটা দেখে মুখার্জির ওইরকম লাস্য, ওটা দেখে খুব ভাল লাগলো। তখন আমি এসে তখন তো আবার আমার বাড়িতে ভীষণ কড়াকড়ি, ফ্যান ট্যান হওয়া চলবে না, ফ্যান আবার কি।
তখন আমি তখন তুমি কি পড়ো? তখন স্কুলে পড়ি, ও ক্লাস 10-এ পড়ি। তখন বললাম যে এরকম একটা চিঠি লিখবো ফ্যান হিসেবে। তখন বাবা মা বললে ফ্যান চিঠি টিঠি আবার লেখার কি দরকার, গাই গুই করলেন আর কি। তখন আমি বললাম যে না না লিখি লিখি। বললেন ঠিক আছে লেখো। দেখি কি লেখো। বলে আমি লিখলাম। তো আমার হাতের লেখাটা খুব একটা খারাপ ছিল না। আচ্ছা। তো সেই চিঠিপত্র লিখে বাবা মাকে পড়িয়ে সেই চিঠি পোস্ট করলাম। কপালা। তারপরে ওই রকম তো ছিল তখন না, ভীষণ কড়াকড়ি। আর আমার বাড়িতে তো বাড়ি টাড়ি থেকে বেরোতেই দিত না। তখনও বাবা জানে না যে তরুণ রায় সেই তরুণ আর কি। তো চিঠি লিখলাম। তখন দেবরাজ তার একটা উত্তর দিল যে আমাদের অথচ সংযুক্তা বলে একটা নাটক আছে আমাদের হলেই। আমি লিখেছিলাম যে বাবা মাকে ছাড়া আমি কোথাও যাই না। তখন বললো বাবা মাকে নিয়ে আপনি আসুন নাটকটা দেখতে, আশা করি ভালো লাগবে। তো সেই গেলাম নাটক দেখতে। সেইখানে গিয়ে আবিষ্কৃত হলো যে দুই বাবা পরস্পরকে চেনেন এবং ও তুমি তুমি করে যেরকম হয় আর কি। তারপর কথাবার্তা হলো। তখন বললেন যে আমার মেয়ে নাচতে টাচতে পারে, যদি তোমাদের নাটকে দরকার হয়। আমার বাবা মা দুজনেই নাচ গান করতে পারে, নাচ নয় গান করতে পারতেন খুব ভালো, অভিনয়ও করেছেন শখের, যদিও আমার মাও তাই। তো ওদের খুব শখ টক ছিল। বললেন যে যদি তোমাদের লাগে কোনো নাটকে করার তাহলে আমাদের বলো, মেয়ে করলে আমরা খুশি হব আর কি। তো বললেন আচ্ছা ঠিক আছে দেখছি কি করা যায়। তখন থিয়েটার সেন্টার থেকে ক্ষুদিত পাষাণ করা হলো রবীন্দ্রনাথের। ক্ষুদিত পাষাণে যে ইরানি মেয়েটি ছিল সেটি আমি করলাম, আর হিরো দেবরাজ করলো। সেই শুরু হলো, সেই সবই শুরু হলো সেখান থেকে আর রবীন্দ্রনাথই আসল কালপ্রিট একদম, তাই তো। তারপরে তার মধ্যে ক্ষুদিত পাষাণ আর বিয়ের মধ্যে সময়ের পার্থক্য কতটা ছিল? বছর 3। 3 বছর কোর্টশিপ চলেছে। কোথায় কোথায় ঘোরা হয়েছে? কোথাও না। তাই ওই হল আর ঘোরাঘুরির কোনো পারমিশন না। আমি তো স্কুল বাসে করে যাতায়াত করতাম। কোন স্কুলে পড়তে? রমেশ মিত্র। আর তুমি থাকতে কোথায়? আমরা থাকতাম হচ্ছে ল্যান্সডাউন রোডে, ওই ডায়াসেশন স্কুলের উল্টো দিকে একটা নেপাল সুইটস আছে। মুলেন স্ট্রিট বলে একটা রাস্তা আছে ওখানে। আর না তুমি যে বললে তুমি আমি নর্থ ক্যালকাটার অ্যাকচুয়ালি মেয়ে। কোথাকার? মোহনবাগান লেন। সেটা কোথায়? এটা হচ্ছে ফড়িয়া পুকুরের আগের রাস্তাটা। আচ্ছা আচ্ছা। পাঁচমাথার মোড়ের আগে ফড়িয়া পুকুর বাঁদিকে পড়ে। আচ্ছা আচ্ছা। যদি পাঁচমাথার মোড় মানে শ্যামবাজারের কাছে, শ্যামবাজারের পাঁচমাথার মোড়ের দিকে মুখ করে যদি দাঁড়াও, তার আগের রাস্তাটা হচ্ছে ফড়িয়া পুকুর, যেখানে টকিশ হাউস বলে একটা সিনেমা হল আছে, তার ঠিক আগের রাস্তাটা হচ্ছে। ওখানে কখনো থেকেছো? হ্যাঁ। আচ্ছা। ওখানে কতদিন থেকেছো? ওখানে খুব ছোটবেলায়, আমার ধরো 1-1.5 বছর। তাই তুমি ল্যান্সডাউনেরই মেয়ে বলা যায়। হ্যাঁ। তারপরে তোমার রমেশ মিত্রর পরে কলেজে করেছো নাকি? গোখেল কলেজ। কি সাবজেক্ট ছিল গো তোমার? আমার ছিল হচ্ছে বাংলা, মেইনলি অনার্স বাংলাতে। আর সাইডে ছিল হচ্ছে এডুকেশন। আর ইংরেজি বাংলাতে ছিল। আচ্ছা। তো তার মানে তোমাদের বিয়েটা খুব মানে সহজেই, মানে দুই বাবার মধ্যে সম্পর্ক সহজে হয়নি? একদম না। তাই? কেন? কেন হয়নি মানে দেবরাজ তো তখন সবে উঠছে, এস্টাবলিশড হয়নি তখনও। চেষ্টা করছে নানান জায়গায় ছবি টবি, ডিরেক্টর বড় বড় ডিরেক্টরদের সঙ্গে কাজ করছে। তখন তো উনি মানে পড়ছেন, সংবাদ পাঠ করছেন? না না, তখনও সংবাদ পাঠ করেননি। আচ্ছা আচ্ছা। সংবাদ পাঠ করেছে অনেক পরে। আচ্ছা। আমাদের সঙ্গে আমার বিয়ে হয়ে যাওয়ার পরে। আচ্ছা। তো তখন ও ছবি টবি করছে। তখন বাবাদের যখন জানতে পারলো যে ওর সঙ্গে আমার কিছু একটা রিলেশন চলছে, তখন সেটাতে আপত্তি করেছিল যে বিয়ে করার মতন ঠিক এখন নয়। বাবা বলেছিল যে তোমরা পড়াশোনা করো, তারপর দেখছি গিয়ে দেবরাজও কি করছে, দাঁড়াচ্ছে কতটা, তুমিও তোমার পড়াশোনা শেষ করো, তারপর দেখছি কি করা যায়। তো সেটাতে আমাদের কারোরই খুব ভরসা থাকলো না। হ্যাঁ। তো আমি তো গ্রাজুয়েশন করেছি বিয়ের পরে। এটা কি তোমরা মানে নিজেরা করেছো? নিজেরা, হ্যাঁ নিজেরা কিছুটা,
আমার বাড়ির পারমিশন ছিল না, দেবরাজের বাড়িতে ভীষণ পারমিশন ছিল। 3 দিন ধরে রিসেপশন হয়েছিল, সেটা নিয়ে আবার জগন্নাথ দা, উর্মিদি, জগন্নাথ দা এসেছিলেন, কলকাতার কর্চায় লেখা হয়েছিল, সেসব অনেক। মানে তোমার বাড়ির ব্যাপারটা কিরকম ছিল? আমার বাড়ির ব্যাপারে কেউ পার্টিসিপেট করেনি। ও বাবা, তাহলে বিয়েটা কোথা থেকে হয়েছিল? দেবরাজের বাড়ি থেকেই হয়েছিল। সবাই মানে আমার বাড়ি বাবা মারা আসেননি, এছাড়া আমার পিসির বাবার বাড়ির দিকে সবাই এসেছিল, মামার বাড়ির দিকেরও কেউ কেউ এসেছিল, ভাই বোনেরা, মামা মাসিরা। কন্যা সম্প্রদান কে করেছিল? সেইভাবে বিয়ে তো হয়নি আমাদের, রেজিস্ট্রি হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেজিস্ট্রি। আর 3 দিন ধরে। তারপরে মা বাবা মানলো কবে? সেটা অনেক দিন পর, অনেক বছর পর। বাবা, এটা খুব আশ্চর্য। কিন্তু বন্ধুর ছেলে, তখন দেবরাজ রায় বেশ নাম। দেবরাজ রায় মানে সত্যি বলতে কি সংবাদ পাঠে মানে দেবরাজ রায় আর দীপক মানে আমাদের অনেক পরে, মানে এই দুজন হিরো। মানে আমরা যখন ছোটবেলা, তখন আমাদের মানে একটা ক্রাশ, হ্যাঁ, এই দুজন কিন্তু ক্রাশ ছিল ভীষণ। হ্যাঁ, সেটা আমি তো পরে বুঝেছি। মানে আমার সঙ্গে বিয়ে হওয়ার আগেও দেবরাজ ক্রাশ ছিল, আমার সঙ্গে বিয়ের পরেও দেবরাজ ক্রাশ ছিল। মানে ওর সব বান্ধবীরা একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল যে বিয়ে হয়ে গেল কি করে। আচ্ছা, এই মিঠু মুখার্জির সঙ্গে তোমার কিরকম যোগাযোগ ছিল তারপরে? আমি না কারোর সঙ্গেই দেবরাজের খুব একটা যোগাযোগ ছিল না। আচ্ছা, মিঠু মুখার্জির সঙ্গে ওই ছবি টবি করতো ওই অবধি, তারপরে আর দেবরাজ বাবুর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, দেবরাজ বাবু খানিকটা তোমারই মানে তোমাদের সবই ব্যাপারটা এক, খুব যে অ্যাগ্রেসিভ মানে ড্যাশি পুশি তো একদমই না। ফলে কারণ দেবরাজ রায়েরও তো একটা বড় ফ্যান ফলোয়ার ছিল, সেটাকে কাজে লাগিয়ে যে খুব বড় ছবি, কারণ তপন সিংহর সঙ্গে কাজ করেছেন, সত্যজিৎ রায় দিয়ে শুরু হয়েছে, তার তো একটা বড় থাকার উচিত ছিল, সেটা হয়নি। দেবরাজ আসলে চিরকালই ভীষণ শাই। আর ওই যে গিয়ে বললাম না যে সত্যজিৎ রায়ের বাড়িতে গিয়ে বলবে যে আমি করতে চাই আপনার ছবিতে, সেটুকুও বলবার মতন ওর ছিল না আর কি চেষ্টা। দেবরাজের বাবা ঠেলে ঠুলে ওকে পাঠিয়েছিলেন, সেই জন্য ও করলো, নইলে তো করাই হতো না। তপন সিংহ, দীনেন গুপ্ত, বাজে গোবিনা, তরুণ মজুমদার এই সমস্ত হওয়ার পরেও কিন্তু দেবরাজ রায় সেই জায়গাটা বাংলায় ওই যে বলেনি কারোর কাছে গিয়ে যে আমি আর নেব, নিন আমাকে, বা আমি করতে চাই, বা রিলেশন রাখা সবার সঙ্গে, কাজ হয়ে গেছে তারপরে ও রাখা। মৃণালদার সঙ্গে কাজ করেছে, মৃণালদা খুব ভালোবাসতেন, কলকাতা 71 খুবই ভালোবাসতেন, কিন্তু ওই যে নিজে থেকে গিয়ে। আচ্ছা, এবার একটা অন্য প্রসঙ্গে যাই, এবার তোমার রানী রাসমণিতে সরাসরি চলে যাই। হ্যাঁ, এখন তো যে রানী রাসমণি দিতিপ্রিয়া করেছে সেটা সবাই দেখেছে, কিন্তু তোমার রানী রাসমণি তো ভোলার নয়, মানে ভীষণই সেই রানী রাসমণির কিছু ঘটনা, সেই রানী রাসমণি করতে গিয়ে তোমার অভিজ্ঞতা বা কোনো কিছু তুমি মেনেছিলে কিনা, সেটা যদি তুমি একটু আমার সঙ্গে শেয়ার করো। যখন রাসমণি আমার কাছে এলো অফার, তখন রাসমণি প্রথম থেকে অতটা কিছু ইনভলভমেন্ট তো তৈরি হয়নি বা হয় না। আস্তে 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 দিন যেতে লাগলো, রোজ কাজ করতে 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 আস্তে আস্তে ওটার ভেতরে ঢুকতে লাগলাম। ঢুকে ঢুকে গিয়ে কিরকম হয় না, রাসমণি আমার মাথার মধ্যে বসে গেল আর কি। মানে ভীষণ একাত্ম বোধ করা যাকে বলে, সেই রকম হতে লাগে। আর এখনকার রাসমণিটা তুমি দেখেছো তো? কিছু কিছু, সবটা দেখোনি তো। দুটোর মধ্যে পার্থক্য কি মনে হয়েছে? পার্থক্য সেই ওভারঅল যদি বলা যায় তাহলে সেরকম পার্থক্য হয়তো অনেক গল্প টল্প আছে, স্ক্রিপ্টে আছে, নানা রকম আছে। স্ক্রিপ্ট খারাপ হয়েছে তা নয়, কিন্তু আমাদের সময় যেটা মনে হয়েছে যে তার মধ্যে ওয়েট ছিল অনেক বেশি, ওজনটা অনেক বেশি ছিল। যেটা রিসার্চ করেছিলেন প্রীতম মুখার্জি বলে একজন ভদ্রলোক, লিখতেন তখন, এখনো জানি না লেখেন কিনা। খুব ভালো স্ক্রিপ্ট করেছিলেন। আর দেবাংশু তো ছিলই, দেবাংশু সেনগুপ্ত, ও তো অনেক লেখাপড়া জানা শিক্ষিত ছেলে, সত্যি খুবই গুণী ছেলে আর কি। তো ওরা দুজনে মিলে রিসার্চ করে যে স্ক্রিপ্টটা লিখেছিল, সেটা আমার মনে হয় খুব খুব অথেন্টিক। আর সবার চাইতে বেশি যেটা আমার মনে হয়েছে যে খুব ওয়েট ছিল জিনিসটা, ভার থাকা বলে না, রাসমণি ক্যারেক্টার এবং রাসমণি সেই যুগের চরিত্র করা বা সেই যুগটাকে নামিয়ে আনাটা একটা বেশ ভার থাকার দরকার।
সেইটা সেই সময় ছিল। তো দিতিপ্রিয়া কি করার আগে তোমার কাছে এসেছিল? না 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 না, দিতিপ্রিয়ার আবার একটা অন্য স্টাইল, ও খুব ভালো গুণী মেয়ে। হ্যাঁ, খুব গুণী মেয়ে, ভালো করেছে, খুব সুন্দর করেছে। ওই বয়সে ওই চরিত্র করা নিশ্চয়ই 100 বার। আমি তো ভাবতেই পারি না যে ওইটুকু একটা দিতিপ্রিয়া আসলে আমার সঙ্গে অপরাজিতই করেছিল, আমার নাতনি হয়েছিল তখনও এইটুকুনি। ও আর ওই সোহম রায়চৌধুরী বলে পিকু আর তিতলি ওদের দুজনের নাম ছিল। যিশু নীলাঞ্জনার প্রোডাকশন হাউস ছিল সেটা। তো ওরা দুজন নাতি নাতনি হয়েছিল। তারপরে ওকে তো আমি রানী রাসমণি সেজে ভাবতেই পারিনি। আর দিতিপ্রিয়াকে প্রথম রাসমণি দেখে আমি ভাবলাম ও বোধহয় রাসমণির ছোটবেলাটা করছে। হ্যাঁ, কিন্তু তাই করছিল। তারপরে ওকে বলা হয়েছে, পরে ওর এত ভালো অভিনয় দেখে ওকে, পরে আমি ভাবলাম যে ওকে বোধহয় ছোটটা বড় রাসমণি, তো ওকে ভাল লাগবে না, নিশ্চয়ই চেঞ্জ হবে ক্যারেক্টার। তা আমি শুনছিলাম আশপাশ থেকে যে চেঞ্জ হবে, কিন্তু দেখলাম ফাইনালি চেঞ্জ হলো না, ওকেই রেখে দেওয়া হলো। হয়তো ওর এত পপুলারিটি হয়েছিল সেই জন্য হাউস হয়তো ভয় পেয়েছে চেঞ্জ করতে। হ্যাঁ, কিন্তু যাই হয়েছে খারাপ হয়নি, ভালো হয়েছে সবাই। রাসমণি দুটো মানে আমার একটা অসুবিধে হতো যে এত বড্ড ছোট, তো সেইটা আমার একটু মেনে নেওয়া, তোমার নাতনি হতো সেখানে ভারের জায়গাটা দিয়ে একটু হতো, সেটা অসুবিধে। কিন্তু করেছে ওর দিক থেকে ও যথেষ্ট খুব সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। দিদি আর একটা কথা বলি, তুমি তো মানে লক্ষ লক্ষ কোটি কোটি সিরিয়ালে তোমাকে আমরা দেখতে পাই। যবে থেকে কাজ করতে শুরু করেছি দূরদর্শনে, তখন সিরিয়াল তো হতো না, ওদের হতো উইকলি। হ্যাঁ, সেই তখন থেকেই করে যাচ্ছি। মানে তখন এই বাংলা এইগুলো আসেনি না। যখন স্টার প্রথম এলো মেগা সিরিয়াল করতে, বন্ধন বলে একটা সিরিয়াল হলো, বন্ধন হলো পরপর সব হতে লাগলো আর কি। তো বন্ধন নিয়ে প্রথম স্টার এলো, তখন আমি আর ভিক্টর দা পেয়ার, তখন ওই সিরিয়ালটা শুরু হলো দাসানি 1-এ, মেগা সিরিয়াল। তখন সকলে একটা নতুন জিনিস এসছে, কি হচ্ছে কেমন হবে সেইটা নিয়ে একটা ভীষণ ব্যাপার ছিল। তারপর ওটা একটা চমক ছিল, ভিক্টর দা আসছেন মেগা সিরিয়াল করতে। আমার মনে আছে সব রাস্তায় বড় বড় হোর্ডিং পড়েছিল সব আমার আর ভিক্টর দার মুখ দিয়ে। তো খুব ভালো চলেছিল সেটা, মানে ভালো লেগেছিল লোকের। তারপরে তো আস্তে আস্তে আরো সব আসতে আরম্ভ করলো, একের পর এক অনেকগুলোই পরপর অনেক হিট হয়েছে। তুমি মানে যত তোমার সিরিয়াল করেছো, মেগা সিরিয়াল বলো, তোমার মনের কাছাকাছি যদি বলি 4টে সিরিয়ালের কথা বলতে, তুমি কার কথা বলবে, কোনগুলো? হ্যাঁ, বলতে পারবো। প্রথম হচ্ছে ইনফোকম বলে একটা ছিল, সেটা জানো বোধহয় নাম, অনেকদিন আগে। ইনফোকমের সঙ্গে কাজ করেছিলাম, সেটা আমার চিরকাল মনে থাকবে। চরিত্রহীন, শরৎচন্দ্রের। আচ্ছা, ওটা ছাড়া? ওটা তারপরে করেছিলাম রাজেশ্বরী, তো অবশ্যই। হ্যাঁ, রাজেশ্বরী তো অবশ্যই ভীষণ জনপ্রিয় ছিল, ভীষণ জনপ্রিয় হয়েছিল। তাতে সব নানান রকম অভিজ্ঞতাও হয়েছিল। একজন প্রায় 60-70 বছরের মহিলা ভদ্রলোক, তখন আমরা থিয়েটার সেন্টারের ওপরে থাকি, এসেছিলেন আমি মাকে দেখবো বলে, রানীমাকে দেখবো। 3 তলায় উঠে এসেছেন। এবার আমি বেরিয়েছি বাইরে, উনি একেবারে সাষ্টাঙ্গে শুয়ে পড়লেন আমার পায়ের কাছে। আমি তো আঁতকে উঠেছি যে কি করছেন, আরে আরে। তখন উনি বললেন, না, রানীমাকে চাক্ষুষ দেখবার জন্য আমি এসেছি। উনি আমাকে একটা রূপোর ওই ট্রে, তাতে একটা বাটি, একটা চামচ আর একটা সার্টিফিকেট এনে লিখে দিয়েছিলেন, মানে ওনারই লেখা, ল্যামিনেট করে উনি ওটা গিফট করেছিলেন। ভাবা যায়। আচ্ছা, আরো দুটো বলো। আর একটা হচ্ছে প্রতিবিম্ব বলে একটা সিরিয়াল করেছিলাম, সেটাও জনপ্রিয়, খুব ভালো। এটা অভিজিৎ দাশগুপ্তর ডিরেকশন ছিল। তারপরে আসলে এত করেছি, মানে এই 3টে তোমার মনের কাছাকাছি, লক্ষ লক্ষ করে গেছি, এখনো করে যাচ্ছি। তুমি তো বললে যে আমার কিছু কিছু ছবি করি তার নামও থাকে না। আছে গানের ওপারে। হ্যাঁ, গানের ওপারে, গানের ওপারে না বললে খুব অন্যায় করা হবে। গানের ওপারেও ভীষণ মনের কাছাকাছি, মানে এত ভালো। ওখানে ঋতু নিজে ছিল, জয়দীপের ডিরেকশন ছিল, ঋতুও নিজে থাকতো, বলতো টলতো। অসাধারণ অসাধারণ। তুমি ঋতুদার ছবিতে উৎসবে করেছো তো? হ্যাঁ,
আচ্ছা, তুমি এত কাজ করেছো, এত লোকের সঙ্গে কাজ করেছো, এত পুরোনো দিনের লোক, তাও তোমার মধ্যে সেই উচ্চকিত ব্যাপারটা, বা তোমাকে নিয়ে একটা সাংঘাতিক কিছু হচ্ছে, বা তুমি একটা মানে খুব ফুটে আছো, এরকম কখনো হয় না কেন? এটা কি তোমার নেচার, নাকি মানে তুমি নিজেই গুটিয়ে থাকতে চাও কি? অনেকগুলো জিনিস আছে এটার মধ্যে। সেটা হচ্ছে আমি একটু মুখচোরা, খুব একটা নিজের সম্বন্ধে একটু না, পুরোটাই। আমি খুব একটা বলতে ভালোবাসি না। আমার মনে হয় যে আমি যদি কিছু কাজ করতে পারি, লোকে সেটা দেখেই বুঝবে আমি পারি কি পারি না। সেটার জন্য আমি এই পারি ওই পারি সেই পারি বলার তো দরকার নেই। তো ঠাকুরের আশীর্বাদে নয় নয় করে তো অনেক দিন হয়েও গেল, এখনো তো করছি, জানি না আগামী দিনে করার সুযোগ পাবো কিনা, বলতে পারছি না। কিন্তু আমার সবসময় মনে হয়েছে যে এত কিছু বলার দরকার নেই। আর না, বলার দরকার নেই বুঝি, কিন্তু অনেককে নিয়েই মানে যেরকম একটা কি বলবো, ফুটে হইচই হয়। ওঠা, হইচই হওয়া, সেটার একটা, তার সঙ্গে একটা, ধরো আমি একটা কথা বলছি, যে ধরো তুমি এই যে প্রসেনজিতের মা কারা কারা সেই নিয়ে একটা খুব হলো, হ্যাঁ, সেখানে অনেককেই আমরা দেখলাম, কিন্তু সবচেয়ে সাইলেন্ট ছিলে তুমি। হ্যাঁ, বাকিরা এত কথা বললো, এত কথা বললো, কিন্তু সাইলেন্ট ছিলে তুমি কেন? তুমি কি একটা ডায়লগ বলতে পারতে না তখন? ডায়ালগ বলতে পারতাম না, না সেদিন একটা সিচুয়েশন তৈরি হলো এমন যে আমি ওদের এই সব জিনিসটাই তো হয়েছিল ঋতু বুম্বার ছবি, হ্যাঁ, অযোগ্যটাকে প্রমোশন। অযোগ্যটাকে প্রমোট করার জন্য, হ্যাঁ, যেটা এখন ট্রেন্ড হয়েছে, সবাই করে হ্যাঁ, ছবির প্রমোশন, প্রমোশনের হ্যাঁ। জন্য। তো সেই জন্য আমাকেও ডেকেছিল। তো আমি গিয়েছিলাম, মানে আমি ওপরে উঠলাম লিফট দিয়ে, ঘরে ঢুকতে দেখি ওখানে সবাই বসে আছেন, হুম, মাধুদি থেকে শুরু করে সবাই। হুম, তো আমি ঢুকতে গেলাম, তখন বুম্বা আমাকে প্রায় আহ, ধরেই যাও 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 সিনেমা দেখো হুম, সিনেমা দেখো করে হুম, হুম, আমাকে সিনেমা দেখতে বসিয়ে দিল। অ্যাকচুয়ালি আমি সিনেমাটা দেখতে যাইনি সেদিন, এটা সেটা আমি আর বলার সুযোগ পাইনি, আজকে পেয়েছি বলে হুম, বলছি। সিনেমা দেখতে যাইনি, আমি তো এক সময় অনেক ছবি করেছি, আমার জীবনটা শুরু হয়েছিল অভিনেত্রী হিসেবে, যে প্রথমে স্টেজ তারপরেই সিনেমা দিয়ে হুম, শুরু করেছিলাম ক্যামেরার সামনে দাঁড়ানো। তো আমি গেছিলাম, যাদের সঙ্গে কাজ করেছি তারা অনেকেই ছিল, যেমন অনুপ সেনগুপ্ত ওখানে ছিল, হুম, অনুপের সঙ্গে অনেক কাজ করেছি আমরা। হুম, হয় না, মানে পুরনো মানুষজনদের ফেসের সঙ্গে সঙ্গে দেখা একটা হলে দেখা ভালো হবে, লাগে। হ্যাঁ। তো আমি সেখানে ঢুকতে গিয়েছিলাম, দেখলাম বাধা পেলাম বলে আমি আর ঢুকলাম না। আর ও তাই নাকি? হ্যাঁ, বাধা পেলাম মানে ওইরমের যে হ্যাঁ, এসো না বলছে না, মানে যাও যাও সিনেমাটা দেখো বলে ঠেলে ঠুলে বাইরে বার করে দিল আমায়, যে ওকে লোকজন ডেকে নিয়ে যাও অনুরাধাদিকে বসাও টসাও বলে। হুম, হুম, তো আমায় বসিয়েছে, আমি গেলাম, কিন্তু অ্যাকচুয়ালি সিনেমা দেখতে তো আমি যাইনি, আমি তো গেছিলাম পুরনো লোকদের বুম্বা সঙ্গে। ডেকেছিল বলে। আর পুরনো সবার সঙ্গে দেখা হবে, অনেকদিন ও, তাহলে অনেকের পুরনো সঙ্গে সবার দেখা। সঙ্গে দেখা হলো না? না, পরে অনুপমায় ফোন করলো, আমি যখন বেরিয়ে এসে, কি না, ওই আপনি যে চলে গোল গেলেন। ঘরের, ঘরের মধ্যে ওই লাবণী বসেছিল। সবাই বসেছিল হ্যাঁ, সেইখানে, তখন আমি ঢুকতে গেলাম, হ্যাঁ, তখনই ওই ঘটনাটা ঘটলো যে বুম্বা যাও 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 চলো চলো, ওই সিনেমাটা দেখো, পরে কথা বলছি বলল। তো আমি চলে গেলাম। এবার আমার যখন শেষ হয়ে গেল তখন আমি আর ওর মধ্যে ঢুকিনি, হ্যাঁ। আমি সোজা সিনেমা থেকে বেরিয়ে, শুটিং থেকে এসেছিলাম, শুটিং এ চলে গেলাম। তারপরে কি আবার অনুপ সেনগুপ্তর সঙ্গে কথা হলো? কথা হলো, অনুপ, আমি যেই এসেছি তখন অনুপ আমায় ফোন করলো, রাস্তায় আসছি তখন, শুটিং এ হুম, যাচ্ছি। তখন বললো কি হলো আপনি চলে গেলেন, দেখা হলো না। আমি এই তো শুটিং থেকে এসছি, তাড়াতাড়ি করে চলে এসছি, হুম। দেখা হলো না, হবে কোন, পরে আরেকদিন দেখা হবে। ও, আমি ভাবলাম যে তোমাকে প্রণাম করলো, সবার কথা শুনতে পাচ্ছি, তুমিও তো মা ওর হয়েছিলে, তো সেখানে তোমার কথা কেন শুনতে পাচ্ছি না, সেটাই আমি আমার কথা বললে শুনতে পেতে। কেন তোমার কথা বলা হয় না কেন? জানি না, হুম, আমাকে নিয়ে লেখা টেখা একটু কম হয়। আর আহ, তার জন্য যে আমি ভীষণ দুঃখিত হচ্ছি তা না, না, ঠিক আছে, আমার কোনো তোমার মানে, জায়গা থেকে তুমি ঠিকই আমি আছো। যা, আমার মনে হয় যে আমি যা জীবনে পেয়েছি, বা কিন্তু ওই দিনটা তো তোমার খারাপ লেগেছিল, যে তুমি ভেতরে চলে খারাপ গেলে। লেগেছিল, মানে খারাপ লাগা ওইটুকুই যে সবার সঙ্গে দেখা হলো না, হুম, সেই। তার বেশি কিছু নয়। তো তোমার অযোগ্য ছবিটা তো তুমি দেখলে, বেরিয়ে এলে, তারপর তোমার সঙ্গে তো কারো দেখা সাক্ষাৎ হলো না। না, তো ওখানে যারা মা
হিসেবে ছিলেন, হ্যাঁ, তাদের মধ্যে তো মানে তুমি সবচেয়ে সুন্দরী মা, তো তোমার তো ওখানে সবচেয়ে ফুটে থাকা উপস্থিতি উচিত ছিল, কেন হলো না? হলো না, আমি তো সিনেমা দেখতে চলে আচ্ছা, গেলাম। তুমি কি সুন্দরী, এটা তোমার প্রবলেম? কিছুটা তো জীবনে হয়েইছে, তাই না? অনেকে বলে সুন্দরী হলে সুবিধে, কিন্তু সুন্দরী হলে প্রবলেমও আছে। সুবিধের কারণ সাইড চাইতে ক্যারেক্টার, অসুবিধে বেশি। হ্যাঁ, কারণ সাইড ক্যারেক্টার গুলো যদি একটু টোন ডাউন না থাকে তাহলে তো মুশকিল না, সেটা একটা অসুবিধা হয়েছে। সেটা হয়েছে আমার মনে হয়, হুম, মানে সেটা ছোটবেলা থেকেই হয়েছে। দেখতে ভালো টালো বলে সমস্যা, মানে আমার আশপাশে যারা থাকতো বন্ধু বান্ধব ছোটবেলা থেকে, মানে হুম, সে ক্লাস যবে থেকে বুঝতে শিখেছি ক্লাস 5-6 থেকেই এই সমস্যাটা হয়ই আর কি, সবারই একটা যেন কেমন বাঁকা চোখে চায় গোছের আর কি। এটা বড় হয়েও হয়তো ফিল করেছি সেটা। হুম, তো সে হুম, অনেকে যথেষ্ট ভালোবাসেন এবং অনেকের সঙ্গে আমার খুব ভালো সম্পর্কও আছে, বা যেমন মাধুদি, লিলিদি, হুম, এরাও সকলে খুবই ভালোবাসেন, স্নেহ করেন। এদের কাছ, বেনুদি, হুম, এদের কাছ থেকে যথেষ্ট স্নেহ পেয়েছি। সেই, হ্যাঁ, আসল লোকরা আসল ঠিকই চিনে নেয়, হ্যাঁ। আর যোগাযোগ একটা ব্যাপার, রাখবো। তোমরা এই যে আজকাল খুব পাওয়ার কাপল হয়েছে, মানে স্বামীও খুব মানে নিজেকে পাওয়ারফুল করে রেখেছে, স্ত্রীও পাওয়ারফুল করে রেখেছে, সব পার্টিতে যাচ্ছে, যাচ্ছে, মানে আজকাল একা আর হচ্ছে না, একা আর কিছু করতে পারছে না, পাওয়ার কাপল হয়েছে। মানে আমি এক্ষুনি বসে 50টা নাম বলে দিতে পারি, যদিও বলার দরকার নেই, কিন্তু আমি বলছি এই যে পাওয়ার কাপল ব্যাপারটা, এটা তোমাদের সময় ছিল, তোমরা দুজনে তো পাওয়ার কাপল ছিলে, আমাদের সময় তো এতটা ছিল না। মানে তোমরা দুজনে পাওয়ার কোথাও কাপল দাঁড়ালে, হ্যাঁ, আমরা গেছি তো একসঙ্গে খুব কম, কারণ হ্যাঁ, দেবরাজ তখন ভীষণ ব্যস্ত, আমি একেবারেই ব্যস্ত নয়, কিন্তু আমি আমার নিজের গণ্ডিতে ব্যস্ত ছিলাম। হ্যাঁ, আমার নাচ শেখা, নাচ করা, গান তোমরা করা। কখনো নিজেদেরকে পাওয়ার কাপল, সুতরাং আমরা নিজেরা একটা দাঁড়িয়ে এক না, রকমের ছবি, এক রকমের পোশাক পরে দাঁড়াই, ওইসব ব্যাপার ছিল না? না, না, একদম ভাবিনি কোনোদিন। মানে আমরা কোথাও দুজনে যদি হঠাৎ কোথাও গিয়ে পড়তাম, কোনো ফ্যামিলি বিয়ে টিয়ে বা কিছুতে, বা কোনো পার্টিতে হয়তো যেতে হয়েছে দুজনকে একসঙ্গে, তখন তো সেটাই একটা দ্রষ্টব্য জিনিস হয়ে যেত। আমরা যেতাম না খুব একটা, মানে আহ ওই যে বললাম মুখচোরা, হুম, দেবরাজ সিনেমার পার্টি টাটিতে যেত না খুব একটা, যাও বা যেত ওর সঙ্গে, আমি ওই লোকজনের ভিড়ে যেতে হবে বলে আমিও যেতাম না, হ্যাঁ, ও একাই যেত। হ্যাঁ, এইরকম আর কি, মানে ওইরকম দুজনে খুব মিলে। একটা ইয়েতে থাকা। হ্যাঁ। আচ্ছা, এবার একটা আর আরো কথা, একটা জিনিস হচ্ছে যে দেবরাজের কোনো ব্যাপারে আমি থাকতাম না, আমার কোনো ব্যাপারে দেবরাজ থাকতো না, ও আচ্ছা, মানে কাজকর্মের হুম, বলছি। হুম, এখন তো কমপ্লিটলি আলাদা, এখন তো আলাদা হয়ে এখন গেছে, এখন এখন তো আলাদা। মানে আমাদের সবাই সময়, অঙ্ক করে করে সব পুরো ব্যাপারটা হ্যাঁ, হয়। আমাদের সময় তো এগুলো ছিলই না। না, 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 না। অঙ্ক টঙ্ক তো আমরা জানতামই না একদম। আমার বাবা মা কে ছাড়া আমি কখনো রাস্তাঘাটে বেরোতাম না, দিতেন না বেরোতে। হুম, হুম, তো ফলে আমি সেটাই অভ্যেস হয়ে গেছিল, হ্যাঁ, রাস্তাঘাট মানে ভিড়ে চিনতামও তোমার। না। তারপর বিয়ে যখন হয়েছে তখনও দেবরাজের সঙ্গেই সব জায়গায় গেছি, গাড়িতে করে গেছি। হুম, তারপরে সব সময় তাই এবং করেছি। অত্যন্ত সচ্ছল জীবনযাপন করেছো, এটা জানার দরকার হুম, লোকের, হুম, মানুষের, হুম, হ্যাঁ। হুম, হুম। আর সে কারণেও তোমার মধ্যে ওই অত মানে কি বলবো, ওই ঝাঁপিয়ে পড়া ব্যাপারটা নেই। না, ঝাঁপিয়ে পড়ার ব্যাপার হয়নি, ভগবানকে ধন্যবাদ যে সেটা করতে হয়নি, করতে হয়নি। হ্যাঁ। তাহলে পাওয়ার কাপল তোমরা ছিলে না, এখন তো পাওয়ার কাপলে ভর্তি। আর আমরা দুজনে হাজবেন্ড ওয়াইফ, সবাই আমি গেলে আমায় দেখলে বলতো ওই যে দেবরাজের বউ, ওই যে এরকম, মানে হ্যাঁ, তার জন্য আমি কখনো লজ্জিত বোধ করিনি। আর দেবরাজে তার জন্য যে বিশেষ গর্বিত বোধ করেছে এমনটাও আমি বোধ করিনি কখনো। হ্যাঁ, খুব নর্মাল ব্যাপারটা ছিল, হ্যাঁ, হ্যাঁ। মানে সবাই তো জানে আমরা দুজনে কে কার কি। একটা প্রশ্ন, আমরা শুনেছিলাম, একটু পার্সোনাল হয়ে যাবে, যে তোমার আর দেবরাজ বাবুর মধ্যে একটা, দেবরাজ রায়ের মধ্যে একটা ভাঙন ছিল, এবং তোমরা আলাদা আলাদা ফ্লোরে থাকতে, এরকমটা, এটা কি সত্যি? কোনো জীবনেও না। আচ্ছা, আমিও শুনেছি এর কথাটা, আমার কাছেও এসেছে যখন ভবানীপুরে থাকি, হ্যাঁ, তখন তখন শুনেছিলাম যে আমি নাকি আলাদা জায়গায় থাকি। আলাদা জায়গায় না, একই বাড়ির মধ্যে নাকি আলাদা আলাদা থাকো? একই বাড়ির মধ্যে, আমাদের তো আলাদা জায়গায় ছিল না, থাকবো কোথা থেকে। এরকম শুনেছি, তুমি নাকি একটা ফ্লোরে থাকো, উনি নাকি একটা ফ্লোরে থাকেন, এরকম? ভবানীপুরে তো একটা ফ্লোরের মধ্যেই আমরা থাকতাম।
ও একটা ঘরে মা থাকতেন আর একটা ঘরে আমি আর দেবরাজ থাকতাম, অন্য কোথায় যাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাদে গিয়ে থাকতে হতো। তাহলে তাহলে কেন এরকম এটা শোনা? জানি না কি করে বলবো, তাদের হয়তো ওই পাওয়ার কাপল করনি বলে, কি রং মিলিয়ে জামা কাপড় পরনি বলে? হতে পারে, হতে পারে। কেন আসলে কি বলতো, লোকের যে কেন কিসের থেকে কি মনে হয়, আর ভীষণ লোকে তো বলে দেয়, মানে আমার এটা মনে হলো বলে দিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ওটা মনে হচ্ছে বোধহয় এটা ওই, তাহলে বলে দিলাম, এরকম আর কি। মানে বলতে গেলে যে দুবার ভাবতে হবে বা সত্যিটা কি আসলে জানি তারপর বলবো, এই জিনিসগুলো বোধহয় লোকে ভাবে টাবে না। আর একটা কথা মজা হলো বলে দিলাম, বলে মজা পেলাম বলে দিলাম, হ্যাঁ মনে হলো ও একা আসছে পার্টিতে, ও একা যাচ্ছে, তার মানে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার। পার্টিতেই তো হাতে গুনে কটা কিছু, তার ঠিক নেই। তা তুমি এখন এই যে এত প্রিমিয়ার এত কিছু হয়, ইনভিটেশন পাও? পাও, সবসময় না, অনেক সময় পাও, কিন্তু তুমি খুব একটা যেতে পছন্দ করো না। হ্যাঁ, আসলে কি আমার আবার ভিড়ের মধ্যে যেতে একটু কেমন কেমন লাগে, মানে ভীষণ, আমি বললাম না যে আমি ভীষণ শাই। আমি আবার অনেক লোকজন, কথা হচ্ছে, হই হই হচ্ছে, মানে ক্যামেরা, লাইট, অমুক তমুক, এসবের মধ্যে থাকতে একটু অস্বস্তি বোধ করি। আচ্ছা, আরেকটা কথা, এই যে নতুন পরিচালক যারা আসছেন, হ্যাঁ, তাদের সঙ্গে তোমার সম্পর্ক বা কথাবার্তা এরকম কিছু হয়েছে? কারোর সঙ্গেই না? আচ্ছা, এখনকার পরিচালকদের মধ্যে মৈনাক ভৌমিকের সঙ্গে আমি কাজ করেছিলাম, মৈনাকের একটা ছবি রিসেন্টলি শতাব্দী বোধে কাজ করেছে। তো এইরকম মানে নতুন যাদের সঙ্গে দু একজনের সঙ্গে, খুব বেশি করিনি, দু একজনের সঙ্গে কাজ করেছি, যখন কাজ করেছি তারপরে আর। দু একজন মানে কে কে? এই তো মৈনাকের কথা বললাম, তথাগত ভট্টাচার্য বলে একজনের কথা বললাম, আকরিক বলে একটা ছবি করেছি। তথাগত আর ওর বউয়ের সঙ্গে আমার খুব ভালো রিলেশন, তো ওদের সঙ্গে একসঙ্গে কাজ করেছি, আউটডোরে গিয়েছিলাম কাসৌলিতে, খুব মজা করে কাজ করেছি। হ্যাঁ, এই যে কৌশিক সৃজিত এদের সঙ্গে মানে কথা, মানে সৃজিতের সঙ্গে বহুদিন আগে একটা করেছিলাম, ছবি নয় ওটা, একটা ইন্টারভিউ সৃজিত নিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ও একটা করতো তো। হ্যাঁ হ্যাঁ, সেই সময় একটা ডেকেছিল আমাকে, করেছিলাম, তারপরে আর ওর সঙ্গে আমার যোগাযোগ হয়নি। আর কৌশিকের সঙ্গে আলাপ আছে এমনিতে? না, আলাপই নেই। চূর্ণির সঙ্গে আলাপ আছে। আচ্ছা আচ্ছা, চূর্ণির সঙ্গে বন্ধনে কাজ করেছি আমরা একসাথে, ওই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এবার একটা প্রশ্ন করছি, অত্যন্ত ব্যক্তিগত, তুমি ইচ্ছে করলে নাও উত্তর দিতে পারো, কিন্তু তাও জিজ্ঞেস করছি। সেটা যে এই যে তোমাদের দুজনের যে সন্তানের অভাবটা, সেটা তখনও অনুভব করেছো? না। আচ্ছা, তোমরা দুজনে কি চাওনি না কি? চাইনি মানে এটা কি বলতো, যে ভাববার অবকাশ হয়নি ও কাজের জন্য। মানে ধরো আমাদের বিয়ে যখন হয়েছে তখন দেবরাজরা ফুল ফ্লেজেড, মানে পুরোপুরি ভীষণ ভাবে নাটকে ব্যস্ত, থিয়েটার সেন্টারে। হ্যাঁ, থিয়েটার সেন্টারে নাটক নিয়ে ব্যস্ত। আমি আসার পরে আমিও ব্যস্ত হয়ে পড়লাম, মানে আজ এখানে যাচ্ছি, কাল এরকমও হয়েছে এত কলস যে এক মাসের মধ্যে 3বার দিল্লি গেছি এসছি। আচ্ছা, এরকমও হয়েছে 30 দিনের মধ্যে 3বার দিল্লি গেছি এসছি, এত ঘন ঘন। হ্যাঁ, ব্যস্ততা কোথায়, আজ এখানে আসাম যাচ্ছি, কালকে ওখানে যাচ্ছি, পরশু সেখানে যাচ্ছি, শিলিগুড়ি, হানা তানা, মানে শো এর পর শো করে গেছি। তারপরে যেই শো কিছুটা বন্ধ হলো তখন আবার একটা নতুন নাটকের রিহার্সাল। দেবরাজের বাবা মা আমরা কেউই নাটক ছাড়া তো কিছু ভাবতে পারতাম না, সারাক্ষণই নাটকের মধ্যে থাকা। এবার যখন ফেস্টিভ্যাল হচ্ছে থিয়েটার সেন্টারের 25 বছরে একাডেমিতে 7 দিনের ফেস্টিভ্যাল হয়েছে, তখন তুমি বাড়িতে এলে দেখতে পেতে আমাদের বেডরুমে রিহার্সাল হচ্ছে, বাবা মার বেডরুমে রিহার্সাল হচ্ছে, খাবার জায়গায় রিহার্সাল হচ্ছে, ছাতে রিহার্সাল হচ্ছে, বসার ঘরে রিহার্সাল হচ্ছে, মানে কোনো জায়গা ফাঁকা নেই। 7টা নাটক হচ্ছে, 7টা নাটকের রিহার্সাল 7 জায়গায় হচ্ছে, পারলে রান্নাঘরে এরকম আর কি। তো মানে থিয়েটার আর আমরা একেবারে এত মিলেমিশে তখন ছিলাম যে তখন সেই সময়টা ভাবা হয়নি। না, তখন ভাবা হয়নি। এখনো যে খুব আমি অভাব বোধ করছি এমনটাও নয়। আচ্ছা, কোনোদিনই না, দেবরাজের তো ছিলই না, আমারও কখনো মনে হয়নি যে এই নিয়ে তোমাদের মধ্যে কথাবার্তা কখনো হয়েছে? না না, আচ্ছা, কথাবার্তা হয়নি। কথাবার্তা হলেও সেটা খুবই মানে কি বলবো, দরকার আছে কি নেই, নেই কিছু দরকার, এরকম গোছের আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই কারণে জিজ্ঞেস করলাম, ভীষণ গুছিয়ে বসে না, তাহলে একটা আলোচনা করে একটা জায়গায় আসার দরকার, এরকম বা দত্তক নিলেও ভালো হয়। না 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 না, একদমই না। দেবরাজের মা একবার
নিয়ে গেছিলেন আমাকে ধরে বেঁধে ইয়ের কাছে, ডক্টর শোভা ঘোষ ছিলেন ওনার কাছে। ভাবছিলেন যে যদি কিছু অসুবিধে থাকে, ও তো উনি একটু বকাঝকা করতেন, বকে ঝকে পাঠিয়ে দিয়েছে, কেন এনেছে কে বল, কিছু নেই সমস্যা। তো যাই হোক, ওটা তো একটা মজার ব্যাপার হয়েছিল। যাই হোক, সেটা হলো। তারপরে আর ওনারা কিছু বলেনও নি, আর তোমরাও ছিলেন যে এদের কোনো কাজের চাপে আর না, কাজ করে গেছি তো অনবরত, মানে এরকম কখনো হয়নি যে বসে আছি বাড়িতে কিছু করছি না। আমিও হয়তো সিনেমা তখন এত করতাম না, বা সিনেমা ভীষণ করতাম তখন, সবটা মিলিয়ে এত বেশি ব্যস্ত থাকতাম যে তখন আর সেগুলো ভাবার কোনো অবকাশই হয় না। আচ্ছা, দেবরাজ বাবু তো শেষের দিকে অনেকটা মানে না কাজের মধ্যেই ছিলেন, একটা ডিপ্রেশন, ওনার অসুস্থ হয়ে পড়েছে, পড়ার আগে থেকেই কাজ না পাওয়ার একটা ডিপ্রেশন ওনার মধ্যে, একটা মানে নিজেকে গুটিয়ে থাকা, ওইটা একটা শুনেছিলাম আমরা। সেটা কি হয়েছিল? না, সেটার জন্য নয়, অসুস্থ থাকার জন্যেই ও কাজটা বন্ধ করেছিল। আবার যেটা আমি জানি, মানে আমার চোখের সামনে যেটা দেখেছি, যখন ও অসুস্থ হলো তারপরেও কিন্তু ও করেছে কাজ, মানে হয়তো অভিনয়ের কাজও করেছে গিয়ে, তারপরে সঙ্গে লোক নিয়ে যেত, গিয়ে বাড়ি থেকে খাবার টাবার নিয়ে গিয়ে কাজ করেছে। অল্প, খুব স্ট্রেন করছিল না। শেষের দিকে ওর তো হয়েছিল সেরিব্রাল অ্যাটাক হয়েছিল 2017-এ। তখন থেকে অসুস্থ ছিল, মনে রাখতে পারতো না, ভুলে যেত, এরকম আর কি। তারপরে লাস্টলি যেটা হলো, সেপ্টেম্বর মাসের 21 তারিখে ও পড়ে গেল, পড়ে গিয়ে ফিমার বোন ভেঙে এরকম হয়ে গেল। ফিমার বোন ভেঙে, তখন মানে বাধ্য হয়ে ওকে নিয়ে গিয়ে অপারেশন করাতে হলো। এবার অপারেশন করানোর ফলে কি হলো, যে ওইটা সেপটিক হয়ে গেল, ইনফেকশন হয়ে গেল। ইনফেকশন মানে তখন একটা, কি বলবো, তখন একটা কি যে হচ্ছে, কিসের মধ্যে দিয়ে গেছি সেটা ঠিক বলে বোঝানো যাবে না। মানে একটা হসপিটালে ওর অপারেশন হচ্ছে, আরেকটা হসপিটালে ডায়ালিসিস হচ্ছে সপ্তাহে 3 দিন। ওনারই ওকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে, গিয়ে সেখান থেকে বাড়িতে আনা হচ্ছে, এনে অপারেশন হয়ে যাওয়ার পরে ওই অবস্থাতেও ডায়ালিসিস হচ্ছে। মানে হুলুস্থুলু কাণ্ড। আর মানে সারাক্ষণই ওই অ্যাম্বুলেন্সে আর ওই নার্স আর আয়া ডাক্তার উপরে টেনে টেনে তোলা। ও বাবা, ভয়ঙ্কর। 2জন নার্সকে রেখেছিলাম তখন, সকালে করতেই হতো। হ্যাঁ, তাছাড়াও আমাদের বাড়িতে একটি মেয়ে ছিল যে দেবরাজকে দেখতো টেকতো, সেও ছিল, তো তার ক্ষমতার মধ্যে আর ছিল না। মানে শেষের দিকটা উনি বেশ কষ্টই পেয়েছেন, কয়েক মাস ভীষণ কষ্ট পেয়েছে, ভীষণ কষ্ট পেয়েছে, মানে সে আর বলার নয়। মনে হতো যে মুক্তি পেলেই ভালো, হ্যাঁ, চলে গেলে ভালো হয়। খুব কষ্ট পেয়েছে। দিদি, আর একটা কথা জিজ্ঞেস করি। তুমি তো ধরো এই বৌদি আর তুমি একা, তো খুব কঠিন লাগবে শুনতে, তাও বাস্তবটা তো, আমি নিজের মাকে হারালাম সদ্য, তো বাস্তবটা তো বাস্তবই। তো তুমি শেষ জীবনে কি ভেবেছো, এখানেই থাকবে না কোনো ভালো ওল্ড এজ হোমে যাবে, নাকি তুমি এখানেই থাকবে, না কি করবে? আমি তো নিজে এখনই ভাবতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, কি ভেবেছো? ওল্ড এজ হোমে যাওয়ার কথা আমি ভাবি না, আমি এখানেই থাকবো ভেবেছি। আর এই বাড়িটা আমার নিজের হাতে করে তৈরি করা, দেবরাজেরও খুব প্রিয় জিনিস ছিল বাড়িটা, তো যতদিন পারবো বাড়িটাকে রেখে দেবার চেষ্টাই করব। তারপরে দেখা যাক কি হয়। বৌদি আছে, আরো তো অনেকে আছে, তোমার আত্মীয় স্বজন তো অনেকে আছেন। আত্মীয় স্বজন আছেন, কিন্তু আমার কাছে আছে বলতে গেলে আমার বৌদি আছে, ভাইপো আছে। সে তো থাকে বম্বেতে, বললে না, ব্যাঙ্গালোরে থাকে। দরকার পড়লে আসে, দেবরাজের সময় এসেছিল, অনেকদিন ছিল, সেই সময়টা সব সময় পাশে ছিল। আর বৌদি তো ছিলই। দেখা যাক কি হয়। কিছু মনে করো না, এটা জিজ্ঞেস করলাম। না 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 না, খুব বাস্তব কথা জিজ্ঞেস করলাম। হ্যাঁ, মনে করবো কেন, আর কিছু আমি মনে করি না, কারণ আর সত্যি কথা বলতে কি, দেখো যে আমি কিছু ভাবি না ভবিষ্যতে কি হবে, মানে দিনকে দিন তো ক্যালকুলেশন করে কিছু হয় না। দিদি, তোমাকে কখনো এই বিভিন্ন দল পার্টি এগুলো থেকে কখনো কিছু আসেনি?
তুমি যাওনি? ও হ্যাঁ, কারণ শিল্পীদের তো এখন প্রচন্ড ভাবে দেখাশোনা করা হয়, তাদের একটা দেওয়া হয়, একটা সম্মান দেওয়া হয় তাদেরকে, নানা রকম সত্যি একটা জিনিস তো করা হয়, তাদের কিছু সাপোর্টও পাওয়া গেছে, যে কারণে আগেকার দিনে যেটা হতো না সেরকম তুমি মানে কোনো পার্টিতেই তুমি সেটা না, আমাকে তৃণমূল থেকে 2বার দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, ওই 2বারই ব্যাস, তারপরে আর আমি কিন্তু যাই। পার্টিতে যোগদানের কথা কিছু বলা হয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা। রাজনীতিটা এমন একটা অদ্ভুত বিষয় না, ওটা আমার মাথার অনেক উপর দিয়ে চলে যায়, আমি কিছু বুঝি না। আর আমার মনে হয় যে জিনিসটা আমি বুঝি না, একটা সমুদ্র ওটা, তার মধ্যে গিয়ে সাঁতার না জেনে ঝাঁপিয়ে পড়াটা ঠিক নয়। ঠিক আছে দিদি, তাহলে এর বেশি আর কথা বাড়াবো না, তোমার সম্পর্কে অনেক কিছু জানলাম। আজকে এই অনুরাধাদের সঙ্গে এই ছোট্ট একটা আড্ডা আজকে এখানেই শেষ করছি। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, এরকম ভবিষ্যতে আরো অনেকের সঙ্গে আড্ডা নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা যে আমাকে, আমার চ্যানেলকে ভালোবাসছেন সে তো বুঝতেই পারছি, কারণ আমার সাবস্ক্রাইবারের সংখ্যা দিনে দিনে বাড়ছে, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। আর আপনারা দেখবেন, অনুরাধাদির অনুষ্ঠানটা তো দেখবেনই, বাকিগুলো দেখবেন। সবাইকে আশেপাশে ভালো রাখার চেষ্টা করবেন, কাউকে আঘাত দেবেন না, আঘাত দিলে ভীষণ নিজেও আঘাত পাবেন, কিন্তু এটা মাথায় রাখবেন। নমস্কার। আমি আজকে নিবেদিতা অনলাইনের তরফে কথা বললাম আপনাদের সঙ্গে, এটা নামটা শুনেই বোঝা যাচ্ছে কার চ্যানেল, নিবেদিতা দে। নিবেদিতা অনেকদিন ধরেই আমার কি বলবো, খুব পরিচিত, ওর লেখা এবং ওর সাংবাদিকতা আমার অনেক দিনের জানা। তো অনেক দিন ধরে সাংবাদিকতা করছে এবং খুব ভালো কাজ করছে, অনেকেরই এরকম ইন্টারভিউ নিয়েছে, খুব ভালো। আমি বেশ কয়েকটা দেখেছি, আমাকে পাঠিয়েছিল, কয়েকটা আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে। এখনকার দিনে যেরকম সাংবাদিকতা হয় তার থেকে একটু আলাদা, ও যেন ও ঠিক জিনিসটা বলার চেষ্টা করে বা ঠিক কথাটা বোঝাবার চেষ্টা করে, মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে, এটা অনেকটাই বলে আমার মনে হয়। ঠিক জিনিসটা ঠিক সময়ে ঠিক লোকের কাছে পৌঁছে দেওয়াটা একটা জরুরি কাজ। আপনারা দেখুন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, আমারও ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। দেখতে থাকুন নিবেদিতা অনলাইন। নমস্কার।